আসসালামু আলাইকুম। চ্যানেল এ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতের উপর নির্ভর করছে মনে করে ঐক্যমত্য কমিশন। 20 প্রস্তাবের 9টিতে নোট অফ ডিসেন্ট। অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের মধ্যে ঐক্য ধরে রাখাই বড় অর্জন বলছেন বিশ্লেষক। সংস্কার ও জুলাই সনদ সহ 12 সাফল্য বললেন প্রেস সচিব। নিবন্ধিত দল হলেও জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন ডাকে না বলে মহাসচিবের অভিযোগ। বহিষ্কৃতদের সঙ্গে জাপার সম্পৃক্ততা নেই মন্তব্য। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যায় অজ্ঞাতনামা 20 জনের বেশি আসামি করে মামলা ও 5 সন্দেহভাজন আটক। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। এবং সবুজ সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। উষ্ণ প্রকৃতি সবুজে ছেয়ে যাওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন যে সব বিষয়ে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফা বৈঠক শেষে পাওয়া সুপারিশ এবং সেসব বাস্তবায়নে পরবর্তী করণীয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন। জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা, বিভিন্ন বিষয়ে ঐক্যমতে আসা ঐতিহাসিক ঘটনা বলছে কমিশন। সংবাদ সম্মেলনে মূল আলোচ্য ছিল জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের প্রস্তুতি এবং দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব বিষয়ে। কিছু সংস্কারের বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম। কমিশন বলছে সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতামতের জন্য আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক হবে। এরপরই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে কমিশন। সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হচ্ছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলো নির্বাচন সংশ্লিষ্টও বটে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। দ্বিতীয় দফার আলোচনায় সাংবিধানিক ও মৌলিক 20টি বিষয়ের মধ্যে 19টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন দল। এটি ঐক্যমতে পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা এমন প্রশ্ন সাংবাদিকদের। রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কী হবে। সুপারিশের চূড়ান্ত খসড়া কয়েকদিনের মধ্যে দলগুলোর মতামতের জন্য পাঠাবে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় বছর শুরু করল অন্তর্বর্তী সরকার। গত বছর এই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে শপথ নেন। তার সরকারকে রাজনৈতিক সরকারের মতো মূল্যায়ন না করা গেলেও রাজনৈতিক বিশ্লেষক কামাল আহমেদ বলছেন সরকারের সবচেয়ে বড় অর্জন দেশের মধ্যে ঐক্য বজায় রাখা। তবে সরকারের নেতৃত্বে অযোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে বলেও মনে করেন তিনি। তাহমিল ইসলামের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের দায়িত্ব নেওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, অর্থনীতিকে গতিশীল এবং মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ সহ বিগত 1 বছরে সরকারের 1 ডজন অর্জনের কথা বলছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ অবশ্য বলছেন মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন সেই উপদেষ্টাদের মধ্যে যোগ্য তৎপর লোক কতজন আছে? অনেকেরই অভিজ্ঞতা নেই, অনেককেই আমরা চিনি না। তারা উদ্বুদ্ধ করতে পারছেন না জনগণকে। তারা তাদের
যে তাদের সাথে যে কাজ করে আমলারা, তাদেরকেও যে খুব উদ্বুদ্ধ করতে পারছেন তাও না। সুতরাং সে কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কাজ পিছিয়ে যাচ্ছে, আটকে থাকছে। এবং বিশেষ করে সংস্কারের প্রশ্ন যেগুলো এসছে, যে সুপারিশগুলো এসছে, যে পরিবর্তনগুলো মানুষ প্রত্যাশা করে, সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে সরকার একেবারেই দৃশ্যমান কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। তার মতে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা জাতীয় ঐক্য। যতটুকু সময় তারা ক্ষমতায় আছে বা নির্বাচন পর্যন্ত ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত যে দেশে একটা ঐক্য বজায় রাখতে পেরেছে, সংহতি বজায় রাখতে পেরেছে সমাজে, রাষ্ট্রে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে শেখ হাসিনার বিকল্প নেই বলা হতো, সেটার কারণ বলা হতো যে শেখ হাসিনার পরিবর্তে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ কিন্তু লাগেনি। সুতরাং সেদিক থেকে এটা একটা দেশের যে ঐক্য সংহতি, এটাকে অক্ষুণ্ণ রাখতে পারাটা এতদিন ধরে, বিভিন্ন পক্ষ রাজনৈতিক বিরোধিতায় আছে, প্রতিদ্বন্দ্বিতায় আছে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা সহিংস রূপ নেয়নি। সেদিক থেকে সরকারের একটা বড় অর্জন হচ্ছে স্থিতিশীলতা অর্জনটা। কয়েক দশক ধরে দেশে বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা কামাল আহমেদ বলছেন, সরকারের অর্জনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ভাগ নিলেও ব্যর্থতা পুরোপুরি সরকারের উপর চাপিয়ে চাপ সৃষ্টি করছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে প্রশ্ন তুলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নিবন্ধিত দল হলেও জাতীয় পার্টিকে ডাকে না নির্বাচন কমিশন। দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে পরিস্থিতি উন্নয়ন সম্ভব। দল থেকে বহিষ্কৃতদের সাথে জাতীয় পার্টির সম্পৃক্ততা নেই বলে জানান মহাসচিব। মিথিলা নাজনীনের রিপোর্ট। দলীয় কোন্দলের প্রেক্ষিতে যখন জাতীয় পার্টিতে ভাঙনের সুর, তখন পরিস্থিতি ব্যাখ্যা করতে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির সংবাদ সম্মেলন। গঠনতন্ত্রের 30 অনুচ্ছেদ মোতাবেক তিনি বলেন, দলের গঠনতন্ত্র মেনেই বহিষ্কার করা হয়েছে। তাছাড়া আদালতের রায়ের অপব্যাখ্যা করারও কোনো সুযোগ নেই। আদালতের রায়ের অপব্যাখ্যা করে কোনো প্রকার অপপ্রয়াস করা হলে আমাদের নেতাকর্মীরা সেটা মেনে নেবে না এবং সেটিকে আমরা অবশ্যই সেটার জবাব দেব। একই সাথে আমরা দেখেছি বিভিন্ন মিটিংয়ে চেয়ারম্যান সম্পর্কে কুৎসা রটানো বলা হয়। উনি সমস্ত সিদ্ধান্ত আমাদের সকলের সাথে আলোচনা করেই নেন। ওনার স্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের সাথেই রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন। আমরা বক্তব্য দিতে বললে উনি বক্তব্য দেন। পার্টিতে কোনো অযাচিত হস্তক্ষেপ উনি করেন, এমন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনের পরিবেশ নেই, তবে সরকারের সদিচ্ছা থাকলে তা ফিরিয়ে আনা সম্ভব। সক্ষমতা এবং সদিচ্ছা, একটি অন্যায় তো হচ্ছে, জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেওয়া হয়। ইলেকশন কমিশন, যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা, যারা নিবন্ধিত দল, ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন। গাজীপুরে সাংবাদিক হত্যার নিন্দাও জানানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। সাংবাদিকদের হত্যা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন তুহিনের বড় ভাই। পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করেছে। পুলিশ বলছে, প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এভাবেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, চান্দনা চৌরাস্তায় এক ব্যক্তিকে ধাওয়া করছিল সন্ত্রাসীরা। মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পরে সন্ত্রাসীরা তার দিকে এগিয়ে আসলে একটি চায়ের দোকানে আশ্রয় নেন সাংবাদিক তুহিন। সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তাকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি
তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর এবং তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। তুহিনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো, এর চেয়ে দেশে আরও কোনো বর্বর ঘটনা আছে বলে আমি মনে করি না। নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। এছাড়া গাজীপুর মহানগরীর সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। গাজীপুরে শুক্রবার সকালে বস্তাবন্দি একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকির আদ্দান, চ্যানেল আই। আবারও কি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রাজধানীর কাঁচা বাজার? এমন প্রশ্ন করেছেন ভোক্তারা। সবজি, মুরগি, ডিম, ডাল, পেঁয়াজ ও আদার দামের অস্বাভাবিক বৃদ্ধি তাদের শঙ্কিত করে তুলছে। তবে চালের দাম আগের মতোই রয়েছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি। মনিটরিংয়ের অভাবে সেই সাফল্য ম্লান হোক তা চান না ঢাকার মানুষ। রিজভি নওয়াজের রিপোর্ট। বেশ কয়েক মাস পর আবারও সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, আর দুদিনেই আদার দাম বেড়েছে 70 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ আমরা 80 টাকা 90 টাকা বিক্রি করতেছি। কোনো আদা 80 টাকা, কোনো আদা 100 টাকা, কোনো আদা 60 টাকা। সবচেয়ে কম দামি সবজি পেঁপে 20 থেকে 30 টাকা কেজি, অন্যগুলো 60 টাকার ওপরে। অনেক কাস্টমারের দেখো দাম বেশি, দাম বাড়ি গেছে, তোমরা দাম বেশি দাও, তোমরা ডাকাতি করো। চতুর্দিকে গ্রাম অঞ্চলে জমিন জামা গৃহস্থির মধ্যে মনে করেন যে পানি জমে গেছে, গাছ মরে গেছে, মাল পচে যেতেছে। ইলিশের ভরা মৌসুম, কিন্তু বিধি বাম, দামে আগুন। হয়তো 2500 টাকা কেজি চায়, ওকে আমি বলছি 2000। দামের লেগে ভাই আমরাও কিনতে পারি না, বেচতেও পারি না। মনে করেন 1 কেজি রূপের মাছটা এটা 2500 2400 20 টাকা কিনুন লাগে। ডিম এবং মুরগির দামও চড়া। মুরগির দাম গেছে সপ্তাহে বাড়ছে, পার কেজিতে 20 টাকা বাড়ছে। আমি আপনার কাছে 180 টাকা। 180 টাকা, আমি কিন্তু 170 টাকা এখন সকালে কিনছি। ঠিক আছে, ব্যানের লগে হিসাব করে আমাকে লাগে চলে না। ওটা বলছি আমার তোমাদের কস্টিং বেশি এখানে দোকানে, ঠিক আছে, কিন্তু আমরা মাঝখানে মানুষরা আমরা এখন 10 টাকার জন্য রাস্তায় বের হয়ে যাই। ফার্মের একটু বেশি বাড়তে আর হাঁসেরটা বাড়তে। এ সপ্তাহে চালের দাম বাড়েনি। বসুন্ধরা কোম্পানি, প্রেস কোম্পানি, আকিজ কোম্পানি, আপনার ইসমানি কোম্পানি, যত বড় বড় কোম্পানিগুলো আছে, এরা প্রথম ধান উঠার পরে চালগুলো আপনারা কি ওরা ধানগুলো স্টক করে ফেলায়, তারপরে ওরা ওদের মন মতো মার্কেটে ছাড়ে। চাউলের দাম 15 দিন যাবত স্থিতিশীল, বাড়ায় কমে নাই। শান্তিনগর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের আগে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে মৌলিক সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় তিনি এই কথা বলেন। আর নির্বাচন বানচাল করতে যারা ষড়যন্ত্র করছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সকল রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় বৃক্ষরোপণ বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় মধুপুর গড় সহ প্রতিটি এলাকায় চলছে সবুজায়ন অভিযান। বিশিষ্টজনদের প্রত্যাশা, এমন উদ্যোগ উষ্ণ প্রকৃতি ছেয়ে যাবে, সবুজ রক্ষা হবে পরিবেশের ভারসাম্য। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
দখলদারদের দৌরাত্ম্য আর নির্বিচারে বৃক্ষ নিধনে হুমকিতে দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর গড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য। সেই সাথে জলবায়ুর অভিঘাতে খরা আর অতিবৃষ্টিতে নাজেহাল প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, একটি গাছের যে অবদান সেটা চিন্তা করার মতো। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেনের যোগান দেয়। ভাবা যায় না যে একটি গাছ শুধু এই একটি কাজই করে না, সে কিন্তু ছায়া দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, ঔষধি উপকরণ দিচ্ছে, নানা ধরনের প্রাণীর বাসস্থানের ব্যবস্থা করছে। এই ধরিত্রীকে ভালো রাখার জন্য এর চেয়ে আর বেশি কী উপকার হতে পারে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে মেতে ওঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। গাছের মাধ্যমে বন্য প্রাণীর অস্তিত্ব রক্ষা পায়। গাছ আমাদের জন্য খুবই উপকারী। আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে হলেও গাছপালা রক্ষা করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটি নিয়েই প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল কাজ করছে। বাংলালিংক এর পাশে থাকতে পেরে বাংলালিংক গর্বিত এবং আনন্দিত, এবং সামনের দিনগুলোতে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে চ্যানেল আইয়ের কোঅপারেশনে আরও আমরা এই প্রোগ্রামের সাথে আপনাদের পাশে থাকব। সবুজের অভিযান এবং জলবায়ু পরিবর্তনে এই বৃক্ষরোপণ আশা করি অনেক কাজে লাগবে। পরিবেশ সুরক্ষার এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত মোকাবেলা করার একমাত্র প্রধানতম এই কার্যক্রম হলো যে বনায়ন করা। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রকৃত জীবন ক্লাবকে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ। এই কাজের মাধ্যমে আমাদের প্রকৃতি একটা সুন্দরের দিকে যাবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে এবং এই সবুজ বাংলাদেশ পরিবেশের দিক দিয়েও অনেক ভারসাম্য রক্ষা করবে। সবুজায়নের এই উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠবে বাংলার প্রাণ প্রকৃতি, প্রত্যাশা সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। মাইলস্টোন বিপর্যয়ে আহত শিশুদের সুচিকিৎসা সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীতে চিকিৎসা প্রদর্শনীতে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে প্রতিস্থাপন রোবোটিক কৃত্রিম অঙ্গ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। সে সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কাজ করছে চীন। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের আয়োজনে রাজধানীর হোটেল সেরিনাতে চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী নি হাও। বাংলাদেশের মানুষকে চীনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এ আয়োজনে 12টির বেশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন। চীনে চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের সমাগম হয় প্রদর্শনীতে। সরকারি হাসপাতালগুলো আমাদের জন্য যদি ওপেন করা হয় এবং যাওয়ার সুযোগটা করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশি লোকজন অনেক উপকৃত হবে। ক্যান্সারের হসপিটালে, স্পেশালাইজ হসপিটালে যে আব্বুর কি অবস্থা, ওনার ফার্দার কি ট্রিটমেন্টের প্রয়োজন সেটা জানার। আয়োজনের উদ্বোধন পর্বে যোগ দেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ চীন আরও দৃঢ়তার সঙ্গে কাজ করছে। উন্নত ও প্রযুক্তিগত স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চীন। আমি আশা করি এই প্রদর্শনী থেকে বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও বাড়বে। জুলাই আন্দোলনসহ মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত শিশুদের জীবন বাঁচাতে কাজ করেছে চীনের চিকিৎসকরা। জুলাই আন্দোলনে আহতদের রোবোটিক হাত পা দিয়ে সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য উপদেষ্টা। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় চীন আমাদের অনেক সহায়তা করেছে। জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে প্যারালাইজড হয়েছে।
সে সকল আহতদের রোবোটিক হাত পা প্রতিস্থাপন করিয়ে উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে চীন। বক্তব্য শেষে প্রদর্শনী উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূত। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। সংবাদে আবার আমন্ত্রণ। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুটি হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্তদের পরিবারের নারী, শিশু ও বয়স্ক সহ 100-এর বেশি সদস্যকে 3 মাস ধরে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। দোষীদের বিচার ও নির্দোষদের নিজ বাড়িতে বসবাস করতে দেওয়ার সুযোগ চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। নওগাঁ থেকে এমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগুনি গাছের মালিকানা ও গাছ কাটাকে কেন্দ্র করে 10 এপ্রিল সংঘর্ষে নিহত হন শরীফুল ইসলাম ও আজিজুল হক। এই ঘটনায় 61 জনকে আসামি করে নিয়ামতপুর থানায় মামলা করেন শরীফুলের স্ত্রী শাহনাজ বেগম। অধিকাংশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিনেও আছেন কেউ কেউ। আসামিদের 41 পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যদের বাড়ি ছাড়া করার অভিযোগও উঠেছে। আমরা কি অপরাধ করেছি? আমরা এই ছাল ফল নিয়ে দেশে দেশে ঘুরেছি, ঘর বাড়ি তো কিছু নেই, ভেঙে চুরে সবকিছু ভাঙচুর করে ফেল দিছে। 3 মাস হয়ে যাচ্ছে বের হয়ে, মানে গ্রামে ঢুকতে দিচ্ছে না। আমাদের এরই আমন যে ধান, সেই ধানটাও কেটে নাই। গ্রাম ছাড়া হওয়া এইসব পরিবারের শিশুদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মানবেতর জীবনযাপন করছেন বয়স্করা। মারামারি হয়েছে, খুনাখুনি মরছে, কার ঘাইকে মরছে, বিচার আছে, বিচারে হবে। এত গায়ের লোকের দুশ্মন হয়ে গেছে আল্লাহ। তবে অভিযোগ অস্বীকার করেছে বাদীপক্ষ। পুলিশ সহকারে, আত্মীয় স্বজন সহকারে 1 সপ্তাহ, মানে 8 থেকে 10 দিন ধরে এলা জিনিসপাতি সম্পূর্ণ আরা ডয়ে নিয়ে গেছে। কাউকে হয়রানি করা কাম্য নয় মন্তব্য করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের বাইরে যদি অন্য কেউ এখানে কোনো ধরনের হয়রানির শিকার হয়, এই বিষয়টি অবশ্যই আমি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও নিরপরাধদের নিজ নিজ বাড়িতে বসবাস করতে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মাছের পোনা উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন দিনাজপুরের উদ্যোক্তা দম্পতি শরীফুল ইসলাম ও রানু আক্তার। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তারা 200% জমির 4টি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করছেন। এই উদ্যোগে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি প্রতিবাদে মেহেরপুরে চলছে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এমন উদ্যোগ পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর। অক্টোবরে চীন সফর বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল দল। শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতের উপর নির্ভর করছে মনে করে ঐক্যমত্য কমিশন। 20 প্রস্তাবের 9টিতেই নোট অব ডিসেন্ট। অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের মধ্যে ঐক্য ধরে রাখাই বড় অর্জন বলছেন বিশ্লেষক। সংস্কার ও জুলাই সনদ সহ 12 সাফল্য বললেন প্রেস সচিব। নিবন্ধিত দল হলেও জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন ডাকে না বলে মহাসচিবের অভিযোগ। বহিষ্কৃতদের সঙ্গে জাপার সম্পৃক্ততা নেই মন্তব্য। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যায় অজ্ঞাতনামা 20 জনের বেশি আসামি করে মামলা ও 5 সন্দেহভাজন আটক। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত।
এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, উষ্ণ প্রকৃতি সবুজে ছেয়ে যাওয়ার প্রত্যাশা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।